প্রধানমন্ত্রী উনি বলতেছেন ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে উনি কত কোটি টাকার মালিক? বঙ্গবন্ধু যাদেরকে ছেড়ে দিয়েছিলেন তাদেরকে নিয়ে পরবর্তীতে এইসব মীমাংসিত বিষয় নিয়ে মাথা ঘামানো শেখ হাসিনার এটা উচিত হয়নি। এটা মুক্তিযোদ্ধার কথা, আমার কথা নয়। 1,87,300 মুক্তিযোদ্ধা, যদিও ওই জরিপের মধ্যে কিছু আছে, বিতর্ক আছে, তারপরে ধরে নিলাম 1,87,300। কিন্তু কথা হচ্ছে বাকিদেরকে কেন রাজাকারের সন্তান কিংবা বিএনপি জামাতের সন্তান বলে লাগাচ্ছে? এটা কি দেশকে ডিভাইডেড করার একটা মানে সময়ের বাস্তবতা হচ্ছে এক তো কোটার মাস, তার উপর প্রশ্ন ফাঁস। আমাদের দেশে যেখানে সর্বোচ্চ চাকরি কোটা, সেখানে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে 10-12 বছর ধরে। তাহলে আমাদের দেশের প্রশাসকরা বসে বসে কি আঙ্গুল চুষে নাকি? যাদের সাথে ওনাদের উঠা বসা কথাবার্তা, বড় বড় পুলিশ অফিসার, গোয়েন্দা অফিসার, ওদের সাথে ওনার উঠা বসা, আর উনি তো একা একা প্রশ্ন ফাঁস করেনি, একা একা বিক্রি করেন নেই, ওনার সাথে আরো জড়িত ছিল। তাহলে ওনাদের কেন ধরা হচ্ছে না? আর বর্তমান সময়ে যারা আওয়ামী লীগ করে সবাই মুক্তিযোদ্ধা, যারা আওয়ামী লীগের বিরোধিতা করে সবাই রাজাকার। একজন রাজাকার যদি আওয়ামী লীগে যোগ দেয়, সে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট পায়। তাহলে আমাদের দেশের সাধারণ মানুষের কি অবস্থা চলতেছে এখন? আমাদের দেশের বর্তমান যে প্রশাসন, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী উনি বলতেছেন ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে উনি কত কোটি টাকার মালিক? একজন পিয়ন যদি অবৈধভাবে 400 কোটি টাকা ইনকাম করে, কোটি টাকার মালিক, কিন্তু পিয়নকে পরে দুর্নীতির জন্য ধরা হয়েছে, সেটাও তিনি বলেছেন। পিয়নকে ধরা পত্রিকা প্রকাশিত হওয়ার পর আমরা জানতে পারি। কিন্তু আমাদের দেশে যে একটা সংস্থা আছে দুদক কি ঘুমিয়ে থাকে নাকি? এত কিছু হইতেছে চোখের সামনে, ওর কি দুদক কি চোখে দেখে না? দুদক কি এই প্রতিষ্ঠানটা করা হয়েছে কি জন্য? দুর্নীতি দমন করার জন্য। কিন্তু দুর্নীতি দমন কমিশন মাঝে মধ্যে আমরা দেখি দিয়ে থাকে। তাহলে উনি কি? ধন্যবাদ। মুমতাসিন ফুয়াদ আনমিউট করে প্রশ্নটা বলেন। ফুয়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা প্রধানমন্ত্রী বলেছে যে আমাদের মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাবে না, তো রাজাকারের সন্তানরা পাবে। যদি যোগ্যতার বিচারে রাজাকারের সন্তানরা পেয়ে থাকে তাহলে তার অসুবিধা কোথায়? 71-এ মুক্তিযোদ্ধারা আমাদের দেশের জন্য অবদান রেখেছে, রাজাকাররা আমাদের দেশের বিপক্ষে ছিল। যারা আমাদের দেশের বিপক্ষে ছিল তাদের আমরা ঘৃণা করি, যারা আমাদের স্বাধীনতার পক্ষে ছিল, আমাদের মুক্তির পক্ষে ছিল, আমরা তাদের সম্মান করি। কিন্তু তাদের সেজন্য গোটা তাদের বংশধর অসম্মানিত হয়ে আসবে। আর একজন ভালো কাজ করেছেন জন্য তারপরে তারা খারাপ কাজ করুক আর ভালো কাজ করুক, সারা সম্মানিত হয়ে আসবে। এটা তো এখনো সৌসাম্যর কথা নয়, এটা তো বৈষম্যমূলক একটা কথা। কারণ রাজাকারদের অনেক সন্তান আছে যারা অনেক বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রাখছে, আমরা তাদেরকে সেখানে সম্মানিত করতে পারবো না। অনেক মুক্তিযোদ্ধার উক্তি এটা। বিশিষ্ট মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী সাহেব, ওনার সাথে বিষয় নিয়ে বলেছিলাম যে যখন এনাদের রাজাকার সাহেবদের ফাঁসি দেওয়া হয়, হচ্ছে গোলাম আজম সাহেব, মতিউর রহমান নিজামী সাহেবদের, তো এই বিষয়ে আপনার মতামত কি? বলে বঙ্গবন্ধু যাদেরকে ছেড়ে দিয়েছিলেন তাদেরকে নিয়ে পরবর্তীতে এইসব মীমাংসিত বিষয় নিয়ে মাথা ঘামানো শেখ হাসিনার এটা উচিত হয়নি। এটা মুক্তিযোদ্ধার কথা, আমার কথা নয়। সুতরাং মুক্তিযুদ্ধের যারা পক্ষে ছিলেন, যারা মুক্তিযুদ্ধের শক্তি ছিলেন, তারাই চান না যে এসব মীমাংসিত বিষয় নিয়ে বিচার হোক। আর এই এমন সমস্ত বিষয় যা স্পর্শকাতর না হলে মুক্তিযোদ্ধার সন্তানরা সম্মানিত হবে, ঠিক আছে, আমরা চাই। কিন্তু যে ক্ষেত্রে মেধার আমরা যোগ্য লোক চাই, সেই যোগ্য লোকদের সম্মানিত করা হবে না, এটা তো আমরা চাই না। আর বলা হয়েছে আগে তিনি বলেছেন 18 সালে যারা আন্দোলন করেছিল তারা পরবর্তীতে কয়জন রিটার্ন পরীক্ষায় টিকেছে। আমি তাকে সে জবাবে বলতে চাই, যদিও আমার এই জবাব তার পর্যন্ত পৌঁছাবে না, তারপরে আমি তাকে বলতে চাই যে তারা আন্দোলন করেছিল নিজের চাকরির জন্য না। আর 24 যারা আন্দোলন করছে তারা নিজের চাকরির জন্য আন্দোলন করছে না, তারা আন্দোলন করছে দেশের মানুষের মুক্তির জন্য, মেধাকে প্রতিষ্ঠিত করার জন্য। অবশ্য মেধার মূল্য তারা না বোঝাটাই স্বাভাবিক। যারা 5 বার পরীক্ষা দিয়ে বিসিএস পাস করে, মেধার মূল্য তাদের না বোঝাটাই স্বাভাবিক। যাদের ছাত্র সংগঠনের প্রধান 9 বার পরীক্ষা দিয়ে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উন্নীত হয়, এসব তো দেশের মানুষ জানে। সুতরাং এর সমস্ত অযোগ্য মূর্খ লোকদের, হ্যাঁ যোগ্য লোক কোনো দলে নেই এটা আমরা বলবো না, সব দলে ভালো লোক আছে, খারাপ লোক আছে, কিন্তু সেসব ভালো লোকরা মূল্যায়িত হচ্ছে কোন দলে? ত্যাগী লোকরা মূল্যায়িত হচ্ছে কোথায়? আর সেসব ভালো লোকরা, ত্যাগী লোকরা মূল্যায়িত হচ্ছে না জন্যই আজ আওয়ামী লীগ মানুষের কাছে নিন্দিত হচ্ছে। আওয়ামী লীগের আরো 50 বছর ক্ষমতা থাকা আমাদের অসুবিধা নাই, কিন্তু তারা দেশের মানুষের ভালো করে সুশাসন দিয়ে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে তখন তারা ক্ষমতা আসুক, তাহলে দেশের মানুষ কোটা পোতা পাবে,
বা আজিজ বেনজির দুর্নীতি হবে না। আর কিছুদিন আগে আমরা দেখলাম স্পিকার পুত্র 126 কোটি টাকা দুর্নীতি করে পালিয়েছে। আর এই এক স্পিকার পুত্র, সে একটা পৌর মেয়র, সে এত টাকা পায় কোথায়? এরকম তাহলে দেশের বড় বড় পদে যারা আছে তাদের প্রকাশ হচ্ছে না, কিন্তু এরকম আরো কত কত যে রাঘব বোয়ালরা লুকিয়ে আছে, এগুলো কবে বের হবে? ধন্যবাদ। ধন্যবাদ ফাওয়াদ আপনাকে। জি ধন্যবাদ। জহিরুল ইসলাম সুমন। জি আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে। একটা দেশ ধ্বংসের জন্য মূর্খ নির্লজ্জ শাসক আর চাটুকার সাংবাদিকরাই যথেষ্ট বলে আমরা মনে করি। আজকে সংবাদ সম্মেলনে ওটাই দেখা গেল। আমার কথা হচ্ছে 1,87,300 মুক্তিযোদ্ধা, যদিও ওই জরিপের মধ্যে কিছু ইয়ে আছে, বিতর্ক আছে, তারপরে ধরে নিলাম 1,87,300। কিন্তু কথা হচ্ছে বাকিদেরকে কেন রাজাকারের সন্তান কিংবা বিএনপি জামাতের সন্তান বলে লাগাচ্ছে? এটা কি দেশকে ডিভাইডেড করার একটা মানে ইয়ে না? আমার কাছে মনে হচ্ছে। আর উনার কথা আরেকটা সাংবাদিক, ওটাতে আমি সংবাদ সম্মেলন কখনোই বলি না, ওটা হচ্ছে যে সাংবাদিককে ডেকে নিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলা বা সাংবাদিকরা ওটাকে ট্রফিকটা উনার মুখে তুলে দেওয়া, এটা হচ্ছে উনাদের বৈঠক, যদিও সবাই বলে সংবাদ সম্মেলন। তো ওটার মধ্যে বলছে যারা ছাত্র প্রশ্নপত্র পাশ করেছে, প্রশ্নপত্র উনি কালেক্ট করে পাশ করেছে, তাদের কি বিচার হবে কিনা। উনি কত অসহায়ের মতো বলছে, কে ধরে দিবে? ফরাদ ভাই উনার বক্তব্য বলতেছে ডিজিএফআই এর কাছে নিউজ আছে, উনার কাছে নিউজ আছে, আর প্রধানমন্ত্রী নিজে অসহায়তা দেখাচ্ছে যে কে ধরে দিবে এই লোকগুলাদেরকে। পরবর্তীতে সাংবাদিকদের সহযোগিতা চাইছিল। তা এখন কথা হচ্ছে যে মেধাবী কারা? 9 বছরের দ্বিতীয় বিভাগ পেয়ে অনার্স পাশ করেছে উনাদের ছাত্রলীগের সোনার সন্তান সাদ্দাম হোসেন, উনারাই কি মেধাবী? বাকি যারা মেধাবী তাদেরকে বিএনপি জামাতের তকমা লাগানো হয়। এগুলা হচ্ছে যে টোটালি মনে করেন যে ফাইজলামি ছাড়া আর কিছু না। আমি কথা বলতে যাচ্ছি আরেকটা কথা, নীলফামারী জেলা আওয়ামী লীগের মমতাজুল হক আলহামদুলিল্লাহ বললে নাকি উনাদের চেতনাতে আঘাত লাগে। কত বড় নিমুখারাম ইহুদির বাচ্চা হলে এই ধরনের কথা বলতে পারে? এই ব্যাপারে উনাদের কোনো বক্তব্য আছে কিনা ফজলুল হক ভাই, আপনি একটু বলে যাবেন। নীলফামারী এটা কখন বলেছেন যে আলহামদুলিল্লাহ বললে চেতনা? হ্যাঁ, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক আলহামদুলিল্লাহ বললে নাকি মুক্তিযুদ্ধের চেতনা ভুলে যাচ্ছে বাঙালি জাতি। উনি এটা একটা ইয়েতে বলছে, আমি আপনাকে এখনই এটা কেটে আমি আপনাকে ইনবক্স করব, আপনি দেখে নিয়েন, ঠিক আছে? ভিডিওটা দেখে নিয়েন। জি রনি খান, রনি আনমিউট করে প্রশ্ন বলেন। রনি। সম্মানিত সঞ্চালক মনির ভাই সহ আলোচকদের আমার সালাম, আসসালামু আলাইকুম। এখন যে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তাদের এই দাবি তো অন্যায্য না। এখানে ফরাজ স্যার আছেন, তিনিও কখনো বলতে পারবেন না যে তাদের দাবি অন্যায্য। তারা একটা এই যে বৈষম্য, যে কোটার যে বৈষম্য, মুক্তিযোদ্ধার সন্তানেরা বা নাতি নাতনিরা আছে, তাদের কোটা থাকবে 30% বা তারও অধিক বেশি, কিন্তু মেধাবীরা সেই জায়গায় কোনো চান্স পাবে না। এখানে তারা একটা বৈষম্য ফিরিয়ে আনার জন্যই আন্দোলনটা করছে। কিন্তু এই সরকার আজকে কি বললো যে সাংবাদিক সম্মেলনে, যে এখানে মুক্তিযোদ্ধা যারা রাজাকারের সন্তান তারাই মুক্তিযোদ্ধার বিরোধিতা করছে। এখানে দেখেন তাদেরকে আরো উস্কানি দেওয়া হলো।